আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা রাসায়নিক বিক্রিয়ায় এই অধ্যায় শুরু করেছিলাম, সপ্তম অধ্যায়। সেই সপ্তম অধ্যায়ের আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে কিছু বিক্রিয়া দেওয়া রয়েছে, কিছু বিক্রিয়া দেওয়া নেই, বাট সবগুলো বিক্রিয়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ প্রায় 10-11টা ভাগ রয়েছে। এই সবগুলো ভাগ সম্পর্কে আজকে আমরা জানবো। ওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওগুলো না জানলে কোন বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া ওইটা তুমি বুঝতে পারবে না। সংজ্ঞাগুলো জানতে হবে, সাথে বিক্রিয়াগুলোর মেকানিজমও তোমাদের জানতে হবে যে কিভাবে বিক্রিয়াটা, ওয়ালাইকুম সালাম, কিভাবে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাহলে প্রথমে যেহেতু আমি রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ দেখাবো, এর জন্য তোমাকে জানতে হবে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বা কেমিক্যাল রিয়াকশন কাকে বলে। তোমরা মোটামুটি সবাই জানো যে যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয়, সেই বিক্রিয়াগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। যেমন সব থেকে সহজ যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। ওয়ালাইকুম সালাম। এবার জানতে হবে এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা শিখলাম, সেই রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়, অথবা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণ কি, এটাও প্রায় পরীক্ষায় আসে। তাহলে কেন বিক্রিয়া সংঘটিত হয় সেটা জানতে গেলে তোমাকে জানতে হবে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহের পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। সেটা কারো কম কারো বেশি। যেমন আমরা কেউ শান্ত স্বভাবের, কেউ আবার একটু বেশি কথা বলি বা হুট করে রেগে যায়, কেউ আবার অনেক রাগালেও রাগে না, এরকম আছে। তেমন মৌলদের মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলো সহজেই সংঘর্ষে লিপ্ত হতে চায়, সহজেই আসক্তি প্রদান করে, সহজে অন্য কোনো মৌলের সাথে সংযুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে। এরকম ধরনের এই যে আসক্তি, এই আসক্তির কারণেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। কথাগুলো ভালো করে শুনবা এবং মনে রাখার চেষ্টা করবা। মনে না থাকলে পরবর্তীতে ইউটিউব থেকে ভিডিওটা আবার দেখবে, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বললাম যে কেন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়? কারণ হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু সমূহের পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বা আসক্তি আছে, আর এই আসক্তির বিভিন্নতার কারণেই কিন্তু বিভিন্ন বিক্রিয়া অনুষ্ঠিত হয়। যেমন সোডিয়াম এবং ক্লোরিন, এই দুইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়, তোমরা সবাই জানো। আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে কপার সালফেট জিঙ্কের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়া কি হয়, শুধুমাত্র কপারটা জিঙ্কে তার জায়গা ছেড়ে দিয়ে কপার আলাদা হয়ে যায়, জিঙ্কটা সালফেটের সাথে যুক্ত হয়, এবং এইভাবে যে বিক্রিয়াটা প্রতিস্থাপন হচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। কেন কপার ওই জায়গাটা ছেড়ে দিল জিঙ্ককে, আর জিঙ্ক কেন ওই জায়গা থেকে সালফেটের সাথে কপারের কাছে আসলো, কেন আসলো? এই আসার কারণটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণ, অর্থাৎ আসক্তি আছে বা সংযুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। কোপারের চেয়ে যেহেতু জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, সেই কারণে জিঙ্ক পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে কোপার সালফেট হতে কোপারকে প্রতিস্থাপিত করতে পারে। বিষয়টা খেয়াল রেখো, কোপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি হওয়ার কারণে জিঙ্ক পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে কোপার সালফেট হতে কোপারকে প্রতিস্থাপিত করে। পরবর্তীতে এই বিক্রিয়া সবগুলো আমি দেখাবো, জাস্ট এখন কারণগুলো বলছি। তাহলে আমরা কি জানলাম, রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া হওয়ার কারণ কি। এবার জানতে হবে এই বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? এক হচ্ছে বিক্রিয়ার ফলে সৃষ্ট বস্তুসমূহের ধর্ম বিক্রিয়ক সমূহের ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন। তোমরা সবাই জানো যে রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, তখন বিক্রিয়কে যেগুলো থাকে উৎপাদের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এজন্যই বিক্রিয়ার বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিক্রিয়ার ফলে সৃষ্ট বস্তুসমূহের ধর্ম বিক্রিয়কের ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন। যেমন ছোট একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, কার্বন এবং অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা বিক্রিয়ায় তৈরি হওয়া মাত্রই প্রকৃতিতে মিশে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড
প্রকৃতিতে উড়ে যেয়ে মিশে যাচ্ছে। 2 নম্বর কারণ, বিক্রিয়া অবশ্যই তাপের উদ্গীরণ বা শোষণ হবে। তোমরা জানো 2 ধরনের বিক্রিয়া হয়, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। তাহলে বিক্রিয়া সংঘটিত যে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? অবশ্যই সেখানে তাপের শোষণ হতে পারে বা তাপের উদ্গীরণ হতে পারে। বিক্রিয়া তাপ উৎপাদী হতে পারে বা বিক্রিয়া তাপহারী হতে পারে। সাধারণত আমরা ডেলএইচ নেগেটিভ দেখলে সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলি, অথবা উৎপাদের সাথে প্লাস দিয়ে যে তাপ উৎপন্ন থাকে সেটা দেখে বুঝতে পারি। অন্যদিকে তাপহারী কিভাবে বুঝতে পারি? ডেলএইচ এর মান যদি পজিটিভ হয় অথবা উৎপাদের সাথে যদি মাইনাস দিয়ে তাপ উৎপন্ন করা লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার। 3 নং বৈশিষ্ট্য হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া সর্বদা বিক্রিয়ক সময়ের একটি নির্দিষ্ট ভর অনুপাতে অনুষ্ঠিত হয়। খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া সর্বদা বিক্রিয়ক সমূহের একটি নির্দিষ্ট ভর অনুপাতে। অবশ্যই আমরা বিক্রিয়া ব্যালেন্স করি এবং সেইখানে বিক্রিয়কের পরমাণুর সংখ্যা সর্বদা উৎপাদের পরমাণুর সংখ্যার সমান হতে হবে। তখনই কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ বলতে পারি। যেমন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে আমরা যদি সিম্পল পানি তৈরি করি, তাহলে দেখতে পাচ্ছি পানিতে 2টা হাইড্রোজেন কিন্তু অক্সিজেন একটা। অপরদিকে বিক্রিয়ক কিন্তু আমার 2টা হাইড্রোজেন ছিল, 2টা অক্সিজেন ছিল, তাহলে আরও একটা অক্সিজেন ওখানে কম থাকলো। সেই অক্সিজেনকে ব্যালেন্স করতে গেলে পানির সামনে আমরা 2 দিই, 2 দিলে ওইদিকে হাইড্রোজেন আবার 4টা হয়ে যায়। পরবর্তীতে আমরা হাইড্রোজেনের সামনে আবার 2 দিলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়। এভাবে কোনো কোনো বিক্রিয়ায় ভগ্নাংশ আকারেও আমাদেরকে সমতাকৃত সমীকরণ দেখাতে সংখ্যা ব্যবহার করতে হতে পারে। 4 নং বৈশিষ্ট্য হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু সৃষ্টি বা বিলুপ্ত ঘটে না। আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি জানি যে শক্তি যে পরিমাণে ছিল সেই পরিমাণেই আছে, শুধুমাত্র শক্তি রূপান্তর হচ্ছে। আগে হয়তো রূপান্তর প্রক্রিয়াগুলো খুব কম ছিল, এখন যত দিন যাচ্ছে রূপান্তর প্রক্রিয়াগুলো আরও বেশি হচ্ছে। সেমভাবে আমরা যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটন করি তখন কিন্তু কোনো পরমাণুর নতুন করে সৃষ্টি বা ধ্বংস বা বিলুপ্তি যেটাই বলি না কেন ঘটে না। কি ঘটে? শুধুমাত্র বিক্রিয়ক এবং উৎপাদের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা পরিবর্তিত না হয়ে শুধুমাত্র অপরিবর্তিত থেকে যায়। কেমন করে? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং পানি যে তৈরি হচ্ছে, এই বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি? বিক্রিয়ক সমূহের পরমাণু যতগুলো ছিল, উৎপাদগুলোর পরমাণুগুলো ততগুলোই রয়ে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু সৃষ্টি বা বিলুপ্তি ঘটে না। লাস্ট বৈশিষ্ট্য বা 5 নং যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বিক্রিয়ক সমূহের মোট ভর এবং উৎপাদ সমূহের মোট ভর একই থাকে। এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি কেউ বুঝতে না পারো পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নেবে। এখানে 3টা প্রশ্ন হতে পারে: রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়ার কারণ, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। কারণ হিসেবে দিয়ে পরবর্তীতে সুন্দর একটা সমীকরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। বৈশিষ্ট্যতে প্রত্যেকটা বৈশিষ্ট্যতে আলাদা আলাদা করে বিক্রিয়া দেখিয়ে বুঝিয়ে দিতে হবে। এবার আমরা আলোচনা করব এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে হওয়ার কারণ এবং কি কি বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো, সেই সব কারণগুলো দেখলাম। এখন আমরা দেখব যে এই রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। আমি আগেও বলেছি তোমাদের বই অল্প কিছু বিক্রিয়া সম্পর্কে রয়েছে, আরও কিছু বিক্রিয়া তোমাদের জানতে হবে যেগুলো অনেক আগেকার বইয়ে ইনক্লুড ছিল, পরবর্তীতে তোমাদের বই থেকে ওগুলো বাদ দেওয়া হয়েছে। বাট পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন কিন্তু ওই বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন আসে, কারণ তোমরা জানো যে প্রশ্ন বোর্ডের প্রশ্ন সাধারণত সিনিয়র শিক্ষকরা যারা থাকেন তারা করেন। তো উনাদের তো মনে প্রাণে গেঁথে আছে, উনারা যে সেই শুরু থেকে যেগুলো পড়াচ্ছেন সেগুলো সবগুলো। নতুন সিলেবাসে কিছু জিনিস নাই, এটা তারা হয়তো সবসময় মনে রাখেন না, এই কারণে পুরাতন সিলেবাসের বই থেকেও কিছু প্রশ্ন হয়।
তেমনই একটা টপিকস হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। কিছু শ্রেণী বিভাগ তোমাদের রয়েছে, সেগুলো তো পড়তেই হবে। বাকি আমি আজকে যেগুলো দেখাবো সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। সবাই আছো তো? আমাকে শুনতে পাচ্ছ তো? জি মিস। থ্যাংক ইউ। জি মিস। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, খুব মনোযোগ দিয়ে শুনবে আজকের ক্লাসটা। যারা ভালো করে বুঝবে, পরবর্তীতে কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া নিয়ে তার আর কোনো কনফিউশন থাকবে না। এক নাম্বার যে শ্রেণী বিভাগের কথা বলবো সেটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, তারপরে আমি একটু এটা ভালো করে বুঝাবো এবং তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। সংযোজন বা এডিশন রিঅ্যাকশন। সাথে সাথে তোমরা ইংরেজিগুলো অবশ্যই শিখবে, কারণ তোমরা জানো যখন তোমরা হায়ার লেভেলে যাবে, অনার্স লেভেলে পড়বে, কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা করলে বা যে কোনো সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করলে তোমাদের কিন্তু ইংলিশে সব কিছু লিখতে হবে, কারণ এটাতে কম্পালসারি থাকে। তোমরা কেউ বাংলায় অ্যান্সার করতে পারবে না, সমস্ত কোশ্চেনও ইংলিশে থাকবে, সমস্ত প্রশ্নের উত্তরও তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। এই কারণে তোমরা চেষ্টা করবে সাথে সাথে বাংলা নামগুলো সাথে ইংরেজি নামগুলো শেখার। পরবর্তীতে যখন তুমি অনার্সে যাবে, স্যারেরা হয়তো জিজ্ঞেস করবে অ্যাডিশন রিঅ্যাকশন কি, তুমি হয়তো সংযোজন রিঅ্যাকশন কি পারো, বাট অ্যাডিশন রিঅ্যাকশন নাম শুনে হয়তো বুঝতে পারছো না যে কোনটাকে রাসায়নিক বিক্রিয়ার অ্যাডিশন রিঅ্যাকশন বলা হয়, তখন কনফিউশন হবে। এই কারণে সাথে সাথে তোমাদের বইয়ে সুন্দর করে প্রত্যেকটা রিঅ্যাকশনের পাশেই ইংরেজি নামগুলো দেওয়া রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা ভালো করে পড়বে। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন নাম থেকে বুঝতে পারছো যে যে রাসায়নিক বিক্রিয়া কোনো যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। সংজ্ঞাগুলো বড় বড়, এই জন্য লেখার সম্ভব নয়, আমি উদাহরণগুলো বোঝাবো আর সংজ্ঞাগুলো বলবো, তোমরা মনে রাখার চেষ্টা করবে। কি বললাম, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এটাকে সহজ করে যদি আমরা বলি, যৌগ যৌগ মিলেও যৌগ তৈরি হতে পারে, আবার মৌল মৌল মিলেও যৌগ তৈরি হতে পারে, আবার মৌল যৌগ মিলেও যৌগ তৈরি হতে পারে। সংযোজন বিক্রিয়া বিভিন্নভাবেই হতে পারে। আমরা সহজ একটা উদাহরণ দিয়ে যদি দেখি, তাহলে সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। যেহেতু তীর চিহ্ন দিয়েছি, বিক্রিয়া ব্যালেন্স না করলে হবে, তারপরে তোমরা ব্যালেন্স করার চেষ্টা করবে। এখানে যেহেতু ক্লোরিন দুইটা রয়েছে বিক্রিয়কে, বাট সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন একটা রয়েছে, বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, দিলে সোডিয়াম দুইটা হয়ে গেল, এটার সামনে আমরা 2 দিলাম। আরেকটা বিক্রিয়া যৌগ যৌগ দিয়ে যদি দিই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। কেউ একজন বলো তো ক্যালসিয়াম অক্সাইডকে কি বলে? চুন। চুন বলে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা বিক্রিয়া করে কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা কি দেখলাম, মৌল মৌল মিলেও যৌগ তৈরি করতে পারে, অথবা যৌগ যৌগ মিলেও যৌগ তৈরি করতে পারে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া কোনো যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, সবগুলো একসাথে যুক্ত হয়, সেই বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো বিয়োজন বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া জানবো, এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটাও আমি আলোচনা করব। 2 নম্বর হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। বা সিনথেসিস। তাহলে সংশ্লেষণ বা সিনথেসিস বিক্রিয়া আমরা কাকে বলবো? যে বিক্রিয়া কোনো যৌগ তার উপাদান মৌল সমূহের, ভালো করে খেয়াল করো, উপাদান মৌল সমূহের, আগেরটা কিন্তু
উপাদান যৌগর সাথে তৈরি করা হয়েছিল। তাহলে এটা কি দেখলাম, যে বিক্রিয়া কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাকে আমরা বলবো, বা উৎপন্ন হয় তাকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। যেমন আগে আমরা দেখিয়েছিলাম যে সোডিয়াম প্লাস ক্লোরিন অথবা হাইড্রোজেন প্লাস অক্সিজেন, আগেরটা যেটা ছিল সেটাও হবে এখানে। আবার আমরা যদি হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিই সেটাতেও কিন্তু পানি তৈরি হবে, এটাও কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু কোনো কোনো সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নাও হতে পারে। এটা পরীক্ষায় প্রশ্ন আসলে তোমাদেরকে কিভাবে উত্তর করতে হবে একটু খেয়াল করো। প্রশ্নটা আমি আবার বলছি, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নাও হতে পারে। কেন নাও হতে পারে সেটা জানতে হবে। আমরা কি জানলাম, যে সংযোজন বিক্রিয়ায় তৈরি হতে পারে মৌল মৌল মিলে যৌগ তৈরি হতে পারে, অথবা যৌগ যৌগ মিলেও যৌগ তৈরি হতে পারে। কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ায় কি দেখছি, যে উপাদান মৌল সমূহের প্রত্যক্ষ সংযোগের সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে মৌলের সাথে মৌলের বিক্রিয়ায় যৌগ তৈরি হবে। তাহলে ওই পাশে যে আমরা ক্যালসিয়াম অক্সাইড সংযোজন বিক্রিয়া দেখিয়েছিলাম, যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, ওইটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়, কারণ ওখানে যৌগ যৌগের সাথে বিক্রিয়া করে আরেকটা যৌগ তৈরি করেছে। তাহলে কি বলতে হবে, কেন সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়? কারণ সংযোজন বিক্রিয়া একাধারে মৌলের সাথেও বিক্রিয়া করতে পারে, যৌগের সাথেও বিক্রিয়া করতে পারে, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ায় শুধুমাত্র মৌল মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি হবে। এখানে যৌগ যৌগের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করতে পারবে না। এজন্যই বলা হয় সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। বুঝতে পেরেছো প্রশ্নটা? জি মিস। এরপরে আমরা জানবো বীজযোজনও বলে আবার বিয়োজনও বলে, যেটাই বলো না কেন সবাইকে বুঝতে হবে, কারণ এই বিক্রিয়াগুলো পরবর্তীতে দেখে তোমাকে চিহ্নিত করতে হবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া। তাহলে 3 নম্বর আমরা বলছি বীজযোজন। আমি আগেই বললাম বীজযোজনও বলে বিয়োজনও বলে। এটাকে বলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। সাধারণত ওই যে ত্রিভুজের চিহ্ন দিয়ে বোঝানো হয় ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাহলে বীজযোজন বা বিয়োজন বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন আমরা কাকে বলবো? যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরল উপাদান সমূহে বিভক্ত হয়, অর্থাৎ ভেঙে যায়, তাকে আমরা বীজযোজন বিক্রিয়া বলি। যেমন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, অথবা পটাশিয়াম ক্লোরেট ভেঙে গিয়ে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। বিক্রিয়া ব্যালেন্স করা প্রয়োজন। পটাশিয়াম ক্লোরিন এখানে একটা, অক্সিজেন এখানে দুইটা। অক্সিজেনকে ব্যালেন্স করতে গেলে এখানে অক্সিজেন 3টা রয়েছে, বাট পূর্ণ সংখ্যা দিয়ে ব্যালেন্স করতে গেলে এটার সামনে যদি আমরা 3 দিই তাহলে 6টা অক্সিজেন হয়, এখানে যদি 2 দিই তাহলে 6টা অক্সিজেন হয়। পরবর্তীতে পটাশিয়াম ক্লোরাইডের সামনে 2 দিলাম। অথবা মার্কারি অক্সাইড, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে মার্কারি তৈরি হবে, সাথে অক্সিজেন তৈরি হবে। এটাও বিক্রিয়া ব্যালেন্স করা প্রয়োজন। দুই পাশে 2 দিলে বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেল। এই সবগুলো বিক্রিয়ার উপরে এরকম ত্রিভুজ চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ বিক্রিয়ায় তাপ প্রদান করা হচ্ছে, যার ফলে বিক্রিয়া ভেঙে যাচ্ছে। কেউ একজন বলো তো, এই যে প্রথম যে বিক্রিয়াটা লিখলাম সেইখান থেকে তুমি কি ধারণা পাচ্ছ? বীজযোজন বিক্রিয়া কোন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া? বীজযোজন বিক্রিয়া কোন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া? কেউ একজন বলো। সংযোজন বিক্রিয়া। ওকে, থ্যাংক ইউ। কারণ সংযোজন বিক্রিয়া আমরা কি দেখেছিলাম, এখানে যেটা উৎপাদ হয়ে গেছে ওইটাতে সেটা বিক্রিয়ক ছিল, আর এখানে তার উল্টোটা হয়েছে। তাহলে বীজযোজন বিক্রিয়াকে আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়ার উল্টো রূপ, বা সংযোজন বিক্রিয়ার
বিপরীত বিক্রিয়া আমরা বলতে পারি বিযোজনকে। এটা গেল বিযোজন বিক্রিয়া। 4 নম্বর যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কাকে বলি এটাও তোমরা সবাই মোটামুটি জানো, যে যে বিক্রিয়া একটি মৌল বা মূলক একটি যৌগ হতে কোনো মূলককে অপসারণ করে তার স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আবার একটু ভালো করে খেয়াল করো, যে বিক্রিয়া একটি মৌল বা মূলক একটি যৌগ হতে অন্য কোনো মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সব থেকে সহজ যে বিক্রিয়াটা সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে জিঙ্কের সাথে, বিক্রিয়া করে কি তৈরি করবে, জিঙ্ক সালফেট, আর তৈরি করবে হাইড্রোজেন। অর্থাৎ এখান থেকে জিঙ্কটা যে এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, হাইড্রোজেনটা এসে এখানে দেখাবে। এইভাবে পরবর্তীতে তোমাদের বিক্রিয়াগুলো দেখাতে হবে। এগুলোকে বিক্রিয়ার মেকানিজম বলে, ক্রিয়া কৌশল বলে, কিভাবে বিক্রিয়াটা সংঘটিত হয়, কোন মৌলটা কার স্থান দখল করতেছে, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে পরবর্তীতে তোমাদেরকে দেখাতে হবে। তো এখানেও যেটা আগে বললাম, ওই যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণ হিসেবে যে বলেছিলাম, কেন কপার সালফেট আর জিঙ্ক সালফেটকে রিপ্লেস করে দিল, বা হাইড্রোজেন কেন জিঙ্কের জায়গা ছেড়ে দিল, আবার হাইড্রোজেন কেন জিঙ্কের জায়গায় চলে গেল, এগুলোর কারণ হচ্ছে কারো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, কারো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা কম। এই প্রবণতার উপর নির্ভর করে সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এরপর আমরা জানবো 5 নং বিক্রিয়া, সেটা হচ্ছে দ্বিবিয়োজন। আমরা বিযোজন জেনেছি, এবার আমরা জানবো দ্বিবিযোজন বিক্রিয়া কাকে বলে। বা ডাবল ডিকম্পোজিশন। বিযোজন থেকে আমরা কি জেনেছি, যেটা ভেঙে যাচ্ছে। আর এখানে আমরা কি জানবো, যে বিক্রিয়ার দুইটি যৌগ পরস্পরের মধ্যে তাদের উপাদানমূলক বা পরমাণু বিনিময় করে নতুন দুটি যৌগ উৎপন্ন করে তাকে দ্বিবিযোজন বিক্রিয়া বলে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সিলভার ক্লোরাইডের অধক্ষেপকে সাধারণত নিচে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়, আর সাথে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে বিক্রিয়া দুইটি যৌগ, দেখো সিলভার নাইট্রেট একটি যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ, পরস্পরের মধ্যে তাদের উপাদান মূলক বা পরমাণু, দেখো পরমাণু বিনিময় করলো, কি বিনিময় করলো, এই ক্লোরাইড আসলো হচ্ছে সিলভারের কাছে, আর এখান থেকে এই নাইট্রেট যৌগটা সোডিয়ামের কাছে রিপ্লেস হয়ে গেল। সেখান থেকে আমরা দেখলাম সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হলো, এবং এখানে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ করে। এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে ক্লোরিন মৌলটা রয়েছে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের অধক্ষেপ থেকে। তাহলে যে বিক্রিয়া দুটি যৌগ পরস্পরের মধ্যে তাদের উপাদান মূলক বা পরমাণু বিনিময় করে এবং নতুন যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা দ্বিবিযোজন বিক্রিয়া বলি। দ্বিবিযোজনটা বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা দেখব পানি যোজন। তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের সাথে দেখতে পাচ্ছ যে সবগুলো বিক্রিয়া কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই। এই সবগুলো বিক্রিয়া স্টেপ বাই স্টেপ তোমাদের জানতে হবে। পারলে পরবর্তীতে ইউটিউব দেখে বিক্রিয়াগুলো ধরন একটা পেজে লিখে বইয়ে লাগিয়ে রাখবে, বইয়ের ভিতরে পেজটা লাগিয়ে রাখবে, যেন পরবর্তীতে এই বিক্রিয়াগুলো আবার একটু রিভাইজ করে নিতে পারো। 6 নং বিক্রিয়া পানি যোজন বা হাইড্রোলাইসিস।
নাম থেকেই বুঝতে পারছো যে বিযোজন বিক্রিয়ায় সাধারণত কোনো পানি যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করে, তাকে পানিযোজন বিক্রিয়া বলে। এখানে একটা বড় বিক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে এস্টারের সাথে পানি বিক্রিয়া করে পরবর্তীতে অ্যাসিড এবং অ্যালকোহল যে তৈরি করে, সেই বিক্রিয়াটাকে আমরা পানিযোজন বিক্রিয়া বলে থাকি। কিভাবে পানিটা শোষণ করছে, CH3 COO CH2 এটা একটা এস্টারের যৌগ, সাথে পানি রয়েছে। এটা বিক্রিয়া করে তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড আর তৈরি করবে ইথানল। তাহলে ইথাইল ইথানয়েড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করছে অ্যাসিটিক অ্যাসিড এবং সাথে তৈরি করছে ইথানল। এই বিক্রিয়াটাকে পানিযোজন বিক্রিয়া বা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন বলে। কারণ এই বিক্রিয়া দেখো দ্বিবিযোজন হচ্ছে, দুইবার বিযোজন সম্পন্ন হচ্ছে এবং কি করছে, পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ তৈরি করছে। কিভাবে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে দেখো, এখান থেকে এই পর্যন্ত আসলো, আসার পরে এখানে যে পানির যে দুইটা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন এখান থেকে রিপ্লেস করে নিল। সাপোজ ধরো এই যৌগটা এরকম করে রয়েছে, এরকম ভাবে রয়েছে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এভাবে থাকার ফলে এই একটা হাইড্রোজেন ধরো এখানে চলে আসলো, এসে পরবর্তীতে যৌগটা ইথানোয়িক অ্যাসিড তৈরি করলো বা অ্যাসিটিক অ্যাসিড যেটা তৈরি করলো। পরবর্তীতে কি কি থাকলো, CH3 থাকলো, CH2 থাকলো, আর এখানে আবার OH-টা কিন্তু অবশিষ্ট রয়ে গেল সেই সবগুলো সহ, অর্থাৎ এইগুলো আর এখান থেকে এই OH, এই তিনটা পরস্পরের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে কিন্তু তৈরি করলো ইথানল। বিক্রিয়ার মেকানিজমটা তোমাদের এইভাবে বুঝতে হবে। এখান থেকে দেখো ভালো করে খেয়াল করো, এই পর্যন্ত আসলো, আসার পরে পানির থেকে একটা হাইড্রোজেন নিয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। পরবর্তীতে যা যা থাকলো, CH3 থাকলো, CH2 থাকলো, আর এখানে OH-টা অবশিষ্ট রয়ে গেছিল, সেই অবশিষ্ট OH-টা নিয়ে এখানে অ্যালকোহল তৈরি করলো। এই বিক্রিয়াকে পানিযোজন বিক্রিয়া বা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন বলে। আরেকটা সহজ বিক্রিয়া দিয়েও আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে, পানির সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী হয়, বিক্রিয়া একবার সামনের দিকে যায় এবং পিছনের দিকে যায়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যেতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কও পাওয়া যেতে পারে। সেখানে কি হয়, অ্যালুমিনিয়াম এই যে এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপটাকে আলাদা করে নেবে, পানি থেকে হাইড্রোক্সিল গ্রুপটাকে আলাদা করে নিয়ে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এবার বিক্রিয়া ব্যালেন্স করা প্রয়োজন, এখানে ক্লোরিন রয়েছে একটা, এখানে ক্লোরিন রয়েছে তিনটা, তাহলে আমরা এখানে 3 দিলাম, দিলে হাইড্রোজেন 3টা হয়ে গেল, এখানে হাইড্রোজেন আছে 2টা। পরবর্তীতে এখানে হাইড্রোজেন 3টা, এখানে 3টা 6টা, এখানে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে আমরা 3 দিলে হাইড্রোজেন 3 দুগুণ 6টা, অক্সিজেন 3টা, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এভাবে বিক্রিয়া ব্যালেন্স করে আমরা পানিযোজন বিক্রিয়াটা দেখাতে পারি। কিন্তু অ্যাস্টারের বিক্রিয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায়ও আসে। এই বিক্রিয়াকে কমপ্লিট করতে অনেক সময় বলে, যার কারণে এই দুটো বিক্রিয়া তোমাদের জানতে হবে। এরপরে আমরা জানবো 7 নং বিক্রিয়া বা প্রশমন বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু বিক্রিয়া তোমরা পাবে, সেগুলো সবগুলোকে প্রশমন বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে যুক্ত হয়ে লবণ এবং পানি তৈরি করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে কি বললাম, একটি ক্ষার এবং একটি অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলি। সব থেকে পরিচিত যে উদাহরণ সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটা সবাই মোটামুটি জানো। এবং প্রত্যেকটি প্রশমন বিক্রিয়া একটা লবণ এবং পানি তৈরি হয়। পরবর্তীতে কারণ হিসেবে আমি দেখাবো যে প্রশমন বিক্রিয়ায় ΔH এর মান -57.34 কিলোজুল পার মোল হয় কেন।
প্রত্যেকটি বিক্রিয়ায় লবণ আলাদা হওয়া সত্ত্বেও যৌগ যেগুলো দেয়া হচ্ছে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক আলাদা হওয়া সত্ত্বেও, লবণও আলাদা হওয়া সত্ত্বেও কেন প্রত্যেকটি বিক্রিয়ায় -57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়? কারণ প্রত্যেকটি বিক্রিয়ায় পানি তৈরি হচ্ছে, সেই পানি থেকে এই তাপটা উৎপন্ন হয়, সেটা আমি পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। 8 নং যে বিক্রিয়া সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বা আইসোমারাইজেশন। সমানুকরণ বিক্রিয়া আমরা কাকে বলি? যে বিক্রিয়া কোনো যৌগের অণুতে পরমাণু সমূহের পূর্ণ বিন্যস্ত হয়ে, অর্থাৎ সাজানো থাকে না, সেটা সাজিয়ে সুন্দর একটা আইসোমার তৈরি করে, সেই বিক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। ভালো করে খেয়াল করো, যে বিক্রিয়া কোনো যৌগের অণুতে পরমাণু সমূহের পূর্ণ বিন্যস্ত হয়ে অন্য সমাণু বা আইসোমার উৎপন্ন করে, তাকে আইসোমারাইজেশন রিঅ্যাকশন বা সমানুকরণ বিক্রিয়া বলে। যেমন অ্যামোনিয়াম সায়ানেট, NH4CnO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটা কি হবে? ভেঙে তৈরি করবে ইউরিয়া। কে আনমিউট করা আছে? কে একটু মিউট করো প্লিজ। নাবিলা দেখো তো কে। মিস তানজিম। তানজিম মিউট করো প্লিজ। তানজিম জি মিস। তুমি আনমিউট হয়ে আছো, মিউট করো, শব্দ আসতেছে। মিস হচ্ছে মিস সরি। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হচ্ছে। এই যে NH4CnO যৌগটাকে পরবর্তীতে সাজিয়ে আমরা সুন্দর করে একটা সংকেত লিখতে পারি, যেটা হচ্ছে ইউরিয়া সারের সংকেত। তাহলে এই বিক্রিয়া দেখো, যে যতগুলো পরমাণু ছিল ওই পাশে উৎপাদ যেটা তৈরি হয়েছে, পরমাণুর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাট রিয়াকশনটাকে একটু সুন্দর আকৃতি দেওয়া হয়েছে। এটাকে আইসোমারাইজেশন রিয়াকশন বা সমানুকরণ বিক্রিয়া বলে। এরপরে 9 নং যে বিক্রিয়া সেটা হচ্ছে, যেহেতু এগুলো আগেও তোমাদের পড়ানো হয়েছে এবং তোমাদের বইয়েও সবগুলো বিক্রিয়া রয়েছে, কিন্তু ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা করে দেওয়া রয়েছে, একসাথে দেওয়া নেই, যার কারণে আমি একসাথে তোমাদের বিক্রিয়াগুলো দেখাচ্ছি। 9 নং বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াকে আমরা কি বলি? কম্বাসন রিঅ্যাকশন। দহন বিক্রিয়া আমরা কাকে বলি? তোমরা জানো, কোনো মৌল বা যৌগকে বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। মোট কথা, এখানে বিক্রিয়াটা হতে হবে কার সাথে? অক্সিজেনের সাথে। যেমন ধরো, মিথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, সাথে তৈরি হবে পানি এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। বিক্রিয়াটা ব্যালেন্স করা প্রয়োজন। অক্সিজেনের সামনে 2 দিলাম, তাহলে পানির সামনে 2 দিলাম, আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। সেম ভাবে আমরা কি করতে পারি? সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হবে। পরবর্তীতে সালফার ডাই অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি হবে। এরপরে এই সালফার ট্রাই অক্সাইড কি করে? বৃষ্টির পানির সাথে পরবর্তীতে মিশে একসাথে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটাকে কি বলে বলো তো? এই সালফিউরিক অ্যাসিড যে তৈরি হলো, এই যে সালফার থেকে অক্সিজেন থেকে শুরু করে আমরা সালফিউরিক অ্যাসিড পর্যন্ত করলাম, এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? কারো কিছু মনে আসছে? অ্যাসিড বৃষ্টি বিক্রিয়ার নাম শুনেছো না? তাহলে এখানে অ্যাসিড আকারে বৃষ্টি আসতেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। কিভাবে হচ্ছে? প্রকৃতিতে প্রচুর পরিমাণে কাঠকয়লা পোড়ানো হয়, যার কারণে সালফার উৎপন্ন হয়, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হয়। সালফার ডাইঅক্সাইড পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড হয়, দেন সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হয়। এইটুকু দেখালাম বেশি, যে এটা কিভাবে অ্যাসিড বৃষ্টি হয় সেই পর্যন্ত, কিন্তু দহন বিক্রিয়া যখন দেখাবো তখন এই পর্যন্ত আমরা দেখাবো।
এরপরে 10 নং বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ, এটাকে আমরা সিম্পলি বলি রিডক্স রিঅ্যাকশন। পরবর্তীতে অক্সিডেশন এবং রিডাকশন দুইটারই বিক্রিয়া। এই বিক্রিয়া সম্পর্কে আমি ডিটেলস আরো আলোচনা করব, আজকে শুধু এটুকু জেনে নাও যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। সিম্পল বেশ কিছু উদাহরণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু এই অধ্যায়টার ডিটেলস আলোচনাই হচ্ছে এই জারণ বিজারণ বিক্রিয়া, এই জন্য জারণ বিজারণ বিক্রিয়ার বাকিটুকু আমি আগামী ক্লাসে আলোচনা করব। 11 নাম্বার বা লাস্ট ওয়ান বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারাইজেশন। এই বিক্রিয়া কাকে বলে? পলিমারকরণ। তুমি বুঝতেই পারছো যে ছোট ছোট মনোমার, অর্থাৎ ছোট ছোট কিছু ইউনিট যেগুলো থাকে, যেগুলোকে আমরা মনোমার বলি, এই মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকারে পলিমার তৈরি করে, সেই বিক্রিয়াকে পলিমারাইজেশন রিঅ্যাকশন বলে। যেমন এন মলিকুল ইথিন, এটা হচ্ছে একটা মনোমার। এই মনোমার কি করবে? পরবর্তীতে বিক্রিয়া করে পলিথিনের পলিমার তৈরি করবে। কি হবে? জাস্ট CH2 ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে এবং এই যে এন মলিকুল ছিল সেই এন মলিকুল পরিমাণে তৈরি করা হবে। এই যে আমরা বাজারে পলিথিন পাই, এটা সাধারণত কেমিস্ট্রির যৌগ ইথিন থেকে তৈরি করা হয়। এটা হচ্ছে তোমাদের পলিমার, অর্থাৎ ইথিন থেকে পলিথিন। ঠিক আছে, ইথিন থেকে পলিথিন পাওয়ার এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। আজকে যে বিক্রিয়াগুলো দেখালাম ম্যাক্সিমামই তোমাদের জানা ছিল, যেগুলোর একটু কম বেশি জানা ছিল সেগুলো জানিয়ে দিলাম। এই 11টা বিক্রিয়ায় সবাই বুঝতে পেরেছো? বিক্রিয়া দেখিয়ে বললে বুঝতে পারবে যে কোনটাকে কোন বিক্রিয়া বলে? একটা উদাহরণ সামনে প্রেস করব, সাথে সাথে কি দেখে বলতে পারবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া? জি মিস। থ্যাংক ইউ। তাহলে বাকিগুলো আবার একটু দেখবে, কারণ একদিনে মনে নাও থাকতে পারে সবগুলো বিক্রিয়া। এরকম তুমি কি করবে? বই খুঁজে খুঁজে 20টা 25টা রিঅ্যাকশন এরকম লিখবে। লেখার পরে তুমি এই বিক্রিয়াগুলোকে আলাদা করার চেষ্টা করবে যে কোনটাকে কোন ধরনের বিক্রিয়া বলে, কোনটাকে আমি সংযোজন বিক্রিয়া বলছি, সেই সংযোজন বিক্রিয়ার মধ্যে থেকে কোনটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলছি, সংশ্লেষণ বিক্রিয়া বলছি, কেন আরেকটাকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলছি, কেন তাকে আবার সমানুকরণ বিক্রিয়া বলছি। এইভাবে কারণ খোঁজার চেষ্টা করবে, তাহলে তোমরা বিক্রিয়ার প্রকৃতিগুলো জানতে পারবে যে কেন এটাকে আমরা সংযোজন বলছি, কেন সংশ্লেষণ বলছি, কেন দুইজনের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এখান থেকে তোমরা বাকিটুকু বুঝতে পারবে। ক্লাসটা তোমরা যারা ভালো করে করেছো, শুনেছো, তারা চাইলে আরেকবার ভিডিও থেকে দেখে নেবে, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে যে কোনো বিক্রিয়া দেখে তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে যে কোনটাকে কি ধরনের বিক্রিয়া বলে। সবগুলো বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করো। বিশেষ করে সংজ্ঞা যদি তুমি মনে রাখো, সংজ্ঞার সাথে বিক্রিয়াগুলোকে মেলালে তুমি দেখতে পারবে যে কোনটা কোন ধরনের বিক্রিয়া। এবং এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো পড়বে আগামী ক্লাসে। আমি জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের ক্লাসে তো কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্রবলেম আছে কারো?